আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে, अर्श कुर्सी लौह कलम, अर्श कुर्सी लौह कलम ना चाहते पेचे से, हजरत के भालोबेसे, हजरत के भालोबेसे, अल्लाह के जे पाइते चाहे, हजरत के ভালোবেসে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামে রশি ধরে দরিয়াতে এসে আপনি মেশে। যে সংগঠন দীর্ঘ 6 বছর চট্টগ্রাম শহরে সারা দেশে বিভিন্ন কাজ করে যাচ্ছে, তার মধ্যে তরুণ সমাজকে লক্ষ্য স্বাধীন উন্নয়নের ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছে। তার কারণে আজ এই ইফতার মাহফিলে আমরা জমায়েত করেছি। আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, তথা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করে থাকি। আমাদের সংগ্রামের নাম, উদ্দেশ্য, লক্ষ্য সব কিছু মিলিয়ে আমাদের কর্মকাণ্ড আমরা পরিচালনা করে থাকি। আজকে দিনটি ব্যতিক্রম করব, আমরা একটা বিষয় নির্ধারণ করেছি। যখন চট্টগ্রামের স্থানীয় অনলাইনে চট্টগ্রাম বাংলা শিক্ষক আমরা সাংগঠনিক পরীক্ষা ব্যবস্থার আয়োজন করেছি। আমরা যে বিষয়গুলো দাঁড় করেছি, সাংগঠনিক উন্নয়ন করতে আমাদের পক্ষের দরকার, আমাদের নীতির দরকার। সেই জন্য এখানে ছাত্রদের সংখ্যা, ছাত্রদের যেভাবে বাসনের মাধ্যমে ছাত্রদের ভূমিকা ছিল, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে উন্নয়নের জন্য প্রথমে ভূমিকা পালন করতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু দাবি করেছি। এক্ষেত্রে আমাদের অনেক অনুষ্ঠান রয়েছে, সময়ের স্বল্পতার কারণে আমি অনুষ্ঠানে লিখে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের এই প্রোগ্রামের অহংকার প্রজন্ম চট্টগ্রামের কেন্দ্রীয় সংসদের সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, বাংলাদেশের লোকসাহিত্যের লোকগবেষক প্রফেসর ডক্টর আবুল হাসেম স্যারকে আজকে সভাপতি আসন আসন গ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময় ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র সংগঠক, সংসদের সাবেক বিপি, ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ, বিশিষ্ট রাজনৈতিক যারা মায়াহারুল হক শাহ চৌধুরীকে আসন অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য আসন গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রো পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, বিশিষ্ট কবি সাহিত্যিক জাহাঙ্গীর আলম চৌধুরীকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য বাংলাদেশের আন্তর্জাতিক ভাস্কর্য শিল্পী, এই শিল্পীর মাধ্যমে যিনি আমাদের বিপ্লব উদ্যান যার মাধ্যমে নির্মাণ করা হয়েছে, ঢাকা আইডিএসি মসজিদে নির্মাণ করা হয়েছে ভাস্কর্য, সেই খালেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাস্কর্য আমরা যদি চৌধুরীকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য মঞ্চে আসন গ্রহণ করবেন জেলা স্কাউট দলের সম্মানিত সম্পাদক শাহরুখ ভাইকে মঞ্চ আসন
ভাষণ গ্রহণ করলেন এই সমাজের অহংকার বৃহত্তর সমাজ যারা অন্যতম জাতীয় কাজ করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি সেই আমাদের তাকে আমরা ধন্যবাদ দিয়েছি অন্যতম এই অনুষ্ঠানের আয়োজক জয়েন্ট আওয়ামী সমাজকে মন্ত্রণ গ্রহণ করেন। সম্মানিত সুদীজন এই পর্যায়ে প্রতিটি গ্রাম থেকে তারা করবেন এই পদ্ধতিতে অত্যন্ত সুন্দরভাবে করবেন আপনাদের সরকার সম্মানিত সদস্য মোহাম্মদ আবুল ইসলাম অবুকে তার গ্রহণ করার জন্য সুবিধা করেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله সম্মিলিত পরিষেবা السلام عليكم ورحمة الله تعالى وبركاته
কখনো তোমায় যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাঁধে তুলি নিও কাঁধে তুলি তাই দিও প্রিয়তম তাই দিও প্রিয়তম ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরা শুধু তোমারই গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ সবাইকে পরিবেশন করার জন্য বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে বেশ কয়েকটি পরিকল্পনা নিয়ে আমরা মাঠে আগামী ডিসেম্বর থেকে কাজ শুরু করা যাচ্ছে। আমাদের প্রায় 8টি প্রোগ্রাম আমরা শীঘ্রই ডিসেম্বর মাস থেকে আমরা শুরু করে যাচ্ছি। আমাদের এই বর্তমান চট্টগ্রাম থেকে ছাত্রদের মাঝে উন্নয়নের লক্ষ্যে আমাদের শীঘ্র একটি বর্তমান চট্টগ্রাম ট্রাস্ট নামে একটি ট্রাস্ট সেক্ষেত্রে আমরা 8টি অনুষ্ঠান থেকে বর্তমান চট্টগ্রামের একটি আর্থিক সুবিধা আসবে এবং বর্তমান চট্টগ্রামের যারা সদস্য তাদের সুবিধার্থে আমরা এই পরিকল্পনাগুলো আমাদের কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারছি। তার মধ্যে প্রজন্ম আইটি ম্যানেজমেন্ট নামে একটি আমরা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। এই আইটি যারা করবে তারা তাদের যে আইটি পরিকল্পনা কিভাবে আইটি পরিচালনা করবে কিভাবে তারা প্রযুক্তিগত থেকে কিভাবে তারা শিখবে সব কিছুর ক্ষেত্রে আমরা একটা কমিটি দাঁড় দিয়েছি। প্রত্যেকটি কমিটিতে 5 জন করে আমরা কমিটি দাঁড় দিয়েছি। সেই কমিটিকে উপস্থাপন করা হবে। আমাদের এখানে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্টে আমরা কাজ করতে যাচ্ছি। যেহেতু ইভেন্ট বাংলাদেশের আর কোনো সাদৃশ্যের মধ্যে অত্যন্ত বেশি, তার পাশাপাশি আছে যেহেতু আমাদের ছাত্র সংখ্যা অনেক বেশি, তাদের টিউশনের দরকার, তাদের বৈঠক দরকার, তাদের অনেক সুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটা টিচার্স মিটিং দাঁড় করিয়েছি। তার পাশাপাশি আমাদের ছাত্রদের পড়াশোনার জন্য যাতে বাইরে যাতে টিউশন করতে না হয়, কোচিং করতে না হয়, সেক্ষেত্রে প্রজন্ম একাডেমিক লাইন নামে একটা কোচিং সেন্টার আমরা দাঁড় করাবো। এখানে আছে প্রজন্ম সুযোগ আমাদের রয়েছে। সেক্ষেত্রে যারা এই সংস্থার সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা আমরা এই পরিকল্পনা অর্থাৎ এই প্রকল্পগুলো আমরা দাঁড় করাবো এবং তার বক্তব্য আসবে। আর তার পাশাপাশি চট্টগ্রামের স্কুল কলেজ বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের কমিটি রয়েছে কয়েকটি অনুষ্ঠান করার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিপূর্বে আমরা কয়েকটি অনুষ্ঠান আমরা সম্পন্ন করেছি। তার মধ্যে বাংলাদেশের আইন নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো নিয়ে আমরা 3টি সেমিনার দান করেছি। সেই সেমিনারে আমাদের বিশেষ বাংলাদেশের সংবিধান প্রণেতা অনারেবল কমিটির চেয়ারম্যান ডক্টর কামাল হোসেন বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিতে চাই আমরা কয়েকটি আমরা ব্যক্তি কেন্দ্রিক, রাজনীতি কেন্দ্রিক আমরা বিশ্বাস করি না। অনেক অনেক সংগঠনে আছেন কোনো জবাবদিহিতা নাই, সামনের কোনো রোধ নাই, সামনে কোনো বৃদ্ধি নাই, কোনো গণতন্ত্র নাই। আমরা মনে করি আমাদের সব কিছুই আছে আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতা আমরা অনেক অনেক কাছে এগিয়ে যাব। সেক্ষেত্রে শীঘ্রই আমাদের একটি পত্রিকা প্রকাশ করতে যাচ্ছি। এখানে দেওয়া আছে প্রজন্ম ক্যাম্পাস পত্রিকাটি বাংলাদেশের মধ্যে একটি ক্যাম্পাস পত্রিকা আছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। একমাত্র বাংলাদেশের মধ্যে আমরা আগামী মাস থেকে মাসিক প্রজন্ম ক্যাম্পাস নামে একটি পত্রিকা আমরা দাঁড় করতে যাচ্ছি। কিন্তু পত্রিকায় কোনো বিজ্ঞাপন
বাংলাদেশে বিভিন্ন রকম পত্রিকা দেখা যায়, ওতে বড় বড় ছবি দেখা যায়, বিভিন্ন বিজ্ঞাপন যেসব গঠনমূলক কোনো বক্তব্য নাই, গঠনমূলক কোনো তাদের নিবন্ধ নাই, কোনো আর্টিকেল নাই। আমরা মনে করি এই প্রজন্ম ক্যাম্পাসের মাধ্যমে ছাত্রদের বৃদ্ধি হবে, ছাত্রদের প্রতিভা বিকাশের সুযোগ থাকবে। সেক্ষেত্রে এই ক্যাম্পাস সবসময় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা ভূমিকা রাখার জন্য আপনাদের সহযোগ করতে চাই। এই পর্যায়ে সময়ের স্বল্পতার কারণে প্রথম ক্রীড়াচক্রের পক্ষ থেকে ক্রীড়াচক্র আমরা দাঁড় করেছি বিভিন্ন স্কুল কলেজে, তার মধ্যে মুসলিম হাই স্কুলে আমরা দাঁড় করেছি। সেই মুসলিম হাই স্কুলের কর্মকাণ্ড আমাদের রয়েছে, মুসলিম হাই স্কুল বিভিন্ন হাই স্কুল আমাদের কর্মকাণ্ড রয়েছে। তার পাশাপাশি সাংস্কৃতিক অংশ রয়েছে। এখন মুসলিম হাই স্কুলের শাখার পক্ষ থেকে প্রজন্ম ক্রীড়াচক্রের পক্ষ থেকে এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আগামী মাসে অগাস্ট বছরের পরীক্ষার্থী প্রজন্ম ক্রীড়াচক্রের অন্যতম উদ্যোক্তা ছোট ভাই ওবায়দুল্লাহ, উনি সংক্ষিপ্ত আকারে সেই বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সক্রিয় হয়ে গেছে ব্যতিক্রমী শুধু নয়, সবকিছুতে একদম এগিয়ে এই স্লোগান নিয়ে 6 মাস আগে প্রজন্ম ক্রীড়াচক্রটি আমরা শুরু করেছি। আমরা 15 শুধু বিশ্ববিদ্যালয়ের শাখা ছিল, এই আজ 15 স্কুল পর্যায়ে চলে এসেছে। স্কুল পর্যায়ে একটি খুবই উন্নয়নশীল, খুবই প্রতিভাশীল একটি সংগঠন হল প্রজন্ম ক্রীড়াচক্র। আমাদের স্কুল পর্যায়ে প্রচুর পরিমাণ অনেক ছেলে আছে যারা বিভিন্ন প্রতিভাবান, কিন্তু তারা তাদের সম্মিলিত তাদের কোনো সমাজের সাথে জড়িত না থাকায় তারা কিন্তু তাদের প্রতিভাকে ফুটে তুলতে পারে না, তারা কিন্তু তাদের সেই সুযোগ পায় না তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য। কিন্তু আমাদের যৌতুক সাহেবের সেই প্রতিষ্ঠায় আজকে প্রজন্ম ক্রীড়াচক্র নামক এই চক্রের মাধ্যমে আমরা আমাদের স্কুল পর্যায়ে ছাত্রদের যে প্রতিভা আছে তা বিকশিত করতে পারছি। আমরা বিগত 6 মাস আগে ব্যতিক্রমী নয়, শুধু সবকিছুতে একসাথে এই স্লোগান দিয়ে আমাদের ক্রীড়াচক্রের পথ চলা শুরু করি। এর মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ইভেন্ট আনিয়েছি। এই ক্রীড়াচক্রের আমাদের ক্রীড়াচক্রের মূল যে দিকটি হলো তা হচ্ছে আমাদের স্কুল পর্যায়ে যেসব ছাত্রছাত্রী যেসব ছাত্ররা তাদের প্রতিভাগুলো বিকশিত করতে পারে ইভেন্ট আনিয়েছি। তাই আমি এই দারুণের প্রতিনিধিত্বকারী সংগঠন প্রজন্ম চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকে বৃহত্তর চট্টগ্রামে সার্বিক উন্নয়নের প্রজন্ম উন্নয়ন মাহফিলে অবস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের স্কুলীয় স্যার আবু কাদের স্যার এবং সম্মানিত উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার অভিনন্দন। তো চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক পরিসরের আঞ্চলিক একটি সাংস্কৃতিক সংগঠন, যেটা কার্যক্রম হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি একটি সাংস্কৃতিক শিক্ষায় বাংলাদেশী সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় তার নেতৃত্বভিত্তিক চর্চা সংগঠন হচ্ছে এই জন্য ব্যতিক্রমী শুধু সবকিছুতে একটা স্লোগানকে সামনে রেখে 2006 সালে প্রথম চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে দর্শকে আপনাদেরকে বলেছেন প্রথম চট্টগ্রামের প্রত্যেক সদস্যদের উন্নতির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান দাঁড় করেছেন, তার মধ্যে একটা হচ্ছে প্রথম ইভেন্ট ম্যানেজমেন্ট। আমি শুধু একটি উদাহরণ দিয়ে প্রথম ইভেন্ট ম্যানেজমেন্টের উপকারিতা আমাদের সামনে তুলে ধরবো। আমরা প্রত্যেকে বাণিজ্য মেলায় যাই, এখন গিয়ে যখন প্রত্যেকটা স্টলগুলো দেখি তখন আমরা বলি আমি যদি যেমন একটা স্টলে কাজ করতে পারতাম, কিন্তু আমাদের এই ইচ্ছাটা কখন শুরু হবে যখন আমরা যেমন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। আজকের এই প্রথম চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সাংগঠনিক এবং শিক্ষার মাহফিলে উপস্থিত সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আপনারা যারা আছেন সবাইকে রমজানের মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম।
জীবন চলার পথে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করতে পারে। তার মধ্যেই শরীর এবং মানসিকতা সুস্থ রাখার জন্য স্পোর্টস একটি বিষয়। আর এই স্পোর্টসের কেউ উন্নতি করার জন্য এবং নতুন প্রজন্মকে অন্যান্য কার্যক্রম থেকে আলাদা করার জন্য আমি অন্যান্য কার্যক্রম বলতে আমাদের এই অবক্ষয়গুলোকে যদিও বা ব্যক্তি বিশেষরা এই যুগটাকে আধুনিক ডিজিটাল বিভিন্ন কথায় গুণান্বিত হয়ে থাকে। আমি এখন আমি বলি এখন অপব্যয় চলতেছে, কারণ যেখানে মাদকের অবস্থা কিভাবে মানুষের প্রাকৃতিক অবস্থা উন্নতির দিকে না গিয়ে নিম্নগ্রামী হচ্ছে দিন থেকে দিনে, সেই সময়ে তরুণ সমাজকে বিভিন্ন আর এই হাতটাকে সঞ্চালিত করার জন্য প্রজন্ম চট্টগ্রাম স্পোর্টসের একটা শাখা হাত দিয়েছে। আমি তাদেরকে কথা দিয়েছি আমি আমার সর্বাত্মক সহযোগিতা করবো বলে, এবং অন্যান্যরাও যদি এই হাতটাকে শক্তিশালী করার জন্য সহযোগিতা যদি করে তাহলে উন্নত দিক দিয়ে দিন থেকে দিন বৃদ্ধি পাবে এবং অবক্ষয়টা সমাজ থেকে রোধ করে আমরা উন্নত জনসী করে এবং এই বাংলাদেশকে নিয়ে যেতে পারবো সেটা আমি আশা করি। আমার প্রিভিয়াস বক্তারা বলে গেছেন কর্মকর্তারা সম্পর্কে বেশ কিছু বর্ণনা দিয়ে গেছেন। তো নতুন করে কিছু বলা যাবে, আমি সরাসরি আমার আইটি সেক্টরে কিছু ব্রিফ দিয়ে আমার বক্তব্যটা শেষ করবো কয়েকটা মিনিট সময় নিয়ে। প্রথমে একটি কথা বলতে চাই, we are students. You can do anything if we want, if we have ability. প্রথম চট্টগ্রামের একটি আইটি ম্যানেজমেন্ট যেখানে দায়িত্ব আছে আমি। তো আমাদের একটা ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের নাম অলরেডি আমরা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করে ফেলেছি, পোস্টিং অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু ডিজাইনটা বাকি। আপনারা ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখতে পারেন, বেশ কিছু ফেসবুক লিঙ্ক আছে, আপনারা অলরেডি আশা করি অনেকেই পেয়ে গেছেন। আমি কিছু কোর্স আমাদের যেসব কিছু কোর্স কিছু সাবজেক্ট থাকবে। প্রজন্ম চট্টগ্রাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের সুপরিচিত কাসম ভাই, উপস্থিত অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রজন্ম চট্টগ্রামের সদস্যবৃন্দ, সবাইকে রমজান মোবারকের এই দিনে ইফতার পূর্ব এই সমাবেশের বক্তব্য দিতে জানিয়ে আমি দক্ষিণ শুভেচ্ছা জানাই। জসিম আমাকে খবর আপনাদের প্রোগ্রামে আসার অভিপ্রায় ব্যক্ত করেছি। আমার আসলে আজকে আরও প্রোগ্রাম আছে, তো সেই কারণে আমি একটু জসিমকে অনুরোধ করলাম যে আমাকে একটু আগে যেতে কথা বলে আমি করে যাব। আমি আশা করবো ভবিষ্যতে আপনাদের যে কোনো প্রোগ্রামে এসে যেন সার্বক্ষণিক সারাদিন সময় দিতে পারি এবং আপনাদের কথাগুলো শুনতে পারি এবং পরিপ্রেক্ষিতে নিজের দু একটি কথা মনোবৃত্তি ব্যক্ত করতে। আজকে প্রজন্ম চট্টগ্রাম বর্তমান একবিংশ শতাব্দীর এই সময়ে বাংলাদেশ আজকে কী অবস্থায় আছে সেটাও আপনারা হাজার উপলব্ধি করতেছেন। এদেশের 16 কোটি মানুষ উপলব্ধি করতেছে। আমরা যারা 1971 সালে একটি স্বপ্ন নিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলাম, বাঙালিদের জন্য একটি স্বাধীন আবার ভূমি, যেখানে আমাদেরকে সেই নূতনভাবে আবার সেই পুরনো জিনিস বিজয়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে না, এই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরাও আজকে এই একবিংশ শতাব্দীর এই বাংলাদেশের চেহারা থেকে মাঝে মধ্যে আমরা হতাশ হই, মাঝে মধ্যে আমরা বিক্ষুব্ধ হই, মাঝে মধ্যে এই সময়ের মধ্যে এই অবস্থায় প্রজন্ম চট্টগ্রামের ব্যানার নিয়ে যখন আপনাদের মুখগুলো আমি মঞ্চে বসে বসে দেখতেছিলাম, আমার মধ্যে আশার সঞ্চারিত হয়েছে। আমার মধ্যে আশার সঞ্চারিত হয়েছে নিশ্চয়ই এই প্রজন্ম ঘুরে দাঁড়াবে, আগামী দিনের নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করবে, যে বাংলাদেশের স্বপ্ন আমরা 71 সালে দেখেছিলাম। 60-এর দশকে যখন ছাত্র ছিলাম, সেই 60-এর দশকের শেষ প্রান্তে এসে একটি স্বাধীন আবার ভূমির স্বপ্ন নিয়ে আমরা জাতীয় করেছিলাম।
1947 সালে প্রজন্মে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি করেছিল। আমরা 60-এর দশকে এসে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সেই প্রজন্ম বাংলাদেশের অস্তিত্ব ঘটিয়ে দিল, কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। আমাদের আজকের বাংলাদেশে কি দেখতেছি? রাজনীতির নামে আমরা দেখতেছি দেউলিয়ত্ব, নেতৃত্বের নামে আমরা দেখতেছি পারিবারিক শাসন, আমরা ব্যবসার নামে দেখতেছি অর্থনীতির লুটপাট, শিক্ষাঙ্গন আমরা রাজনীতির নামে দেখতেছি সন্ত্রাস, যেখানে শিক্ষাঙ্গনে প্রতিনিয়ত মায়ের ভোট খালি হচ্ছে। এই অবস্থাটা আমাদের কেন ছিল না? আমাদের বর্তমান মা বাবারা এটা কামনা করতেছে না, আমাদের বিচারা এটা কামনা করতেছে না, আমাদের বাংলাদেশের বর্তমান মানুষ এটা কামনা করতেছে না। এই অবস্থার পরিবর্তন চায়। আজকে বাংলাদেশে গণতন্ত্রের নামে কি হচ্ছে? আমরা যে আশা নিয়ে আমরা বললাম সামরিক যারা বাহিনী থেকে এসে দেশ শাসন করেছিল তাদের থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন 1990 সালে এই দেশের আন্দোলন সংগ্রাম করে 91 সালে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার পর্যায়ক্রমিকভাবে আজকে 3 সরকার বাংলাদেশ রুল করতেছে, কিন্তু বাংলাদেশে আমি মনে করি সেই গণতান্ত্রিক সুবাতাস আমরা বইতে পারি না। এখনো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কি হবে? এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার তার বিরুদ্ধকামী শক্তির কথা, এই জিনিসগুলো এখন আনসেটেল রয়ে গেছে বাংলাদেশে। কিন্তু এইটা তো বাংলাদেশের স্বাধীনতা 120 বছর পরে এটা থাকার কথা ছিল না। আজকে দেখেন কোন নেতৃত্বের আজকে বিকাশ হচ্ছে না। আজকে নেতৃত্ব মানে কি? আজকে নেতৃত্ব মানে আপনারা যেটা পাচ্ছেন, যেটা দেখতেছেন, সেটা হলো পোস্টারের নেতৃত্ব, সেটা হলো হাইব্রিড লিডারশিপ। আমি নাম দিয়েছি হাইব্রিড লিডারশিপ। আজকে বাংলাদেশে অনেক কিছু হাইব্রিড, সেগুলি মুরগিতে দেখেন হাইব্রিড, সে ফল ফুটে দেখেন হাইব্রিড, আজকে রাজনীতিতেও হাইব্রিডের অনুপ্রবেশ ঘটছে। এখানেও হাইব্রিড নেতৃত্বের উদ্ভব, যাদের কোনো ত্যাগ নাই, যাদের কোনো দেশপ্রেমিকতা নাই, লেখাপড়া লাগে না, নেতা হয়ে যায়, ব্যানার লাগিয়ে নেতা হয়ে যায়, পোস্টার লাগিয়ে নেতা হয়ে যায়, পত্রিকার কিছু লোককে অসাধু লোককে টাকা দিয়ে সেখানে বিরাট বিরাট সুবিধা দিয়ে নেতা হয়ে যায়। এই নেতা এই নেতৃত্ব দিয়ে তো বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। এটা তো বাংলাদেশের কালচার নয়, এটা বঙ্গালীর কালচার নয়, আমাদের রাজনীতির কালচার নয়। আমি বলবো আমাদেরকে সেই কালচার ধরে রাখতে হবে, সেই কালচারে যেতে হবে। এই ধরনের ব্যক্তিদেরকে যারা সমাজে লুটপাট করে কিছু অর্থবিত্তের মালিকে তারপর তিনি এমপি মন্ত্রী হওয়ার জন্য ছুটে যায়, আমাদের বড় বড় দলের নেতা নেত্রীদেরকে কনভিন্স করে সেখানে পার্লামেন্টে যায়, সেখানে মন্ত্রিসভায় যায়, তাদের দ্বারা দেশ এর কিছু হবে না, তাদের দ্বারা জনগণের কিছু হবে না। সেটা আপনারা দেখতেছেন। তারা দিয়ে কি হয়? সে পার্লামেন্ট মেম্বার হয়ে কি হয়, সে মন্ত্রী হয়ে কি হয়? আমার বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, 1000 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করতে হবে। শুধু কোটি টাকা নয়, 1000 কোটি টাকা। পাকিস্তান আমরা আন্দোলন করেছিলাম 22 পরিবারের বিরুদ্ধে। পাকিস্তানের 22 পরিবারকে আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম। আমার সাথে আমার ভাইয়ের মুক্তিযোদ্ধারা আমার সাথে প্রাণ দিয়েছিল। আমি 2 বার নিজে জীবন মুক্তিযুদ্ধের সময় সামান্য অল্পের জন্য বেঁচে হয়তো আজকে আপনাদের সামনে দাঁড়ানো কাছে করে দাঁড়াতে পেরেছি। আমি মুক্তিযুদ্ধ 71 সালে হয়তো তাদের সেই শহীদের কথা আমার নাম দিকে থাকতো। আমরা কেন সেদিন যুদ্ধ করতে গিয়েছিলাম? কোনো মোমেন্ট যায় নাই, কোনো প্রলোভনে যায় নাই, অর্থের জন্য যায় নাই। আমরা গিয়েছিলাম সুন্দর বাংলাদেশের জন্য, কিন্তু আজকে 22,000 কোটি পরিবার সৃষ্টি করার জন্য মুক্তিযুদ্ধ করলেন। সুতরাং এই অবস্থা থেকে পরিবর্তন করতে হবে। আজকের যে সকল দল নেতা নেত্রীরা আছে যারা বাংলাদেশের ক্ষমতার বাড়াবদলের শেয়ার হচ্ছে, তারা তাদের কাছ থেকে মানুষ আশা করেছিল, আমি মনে করি তারা ব্যর্থ হয়েছে, তারা এই প্রজন্মকে দিতে পারে নাই। আমি এই প্রজন্মকে আহ্বান করবো, নতুন নেতৃত্বের আহ্বান করবো, যেখান থেকে নতুন নেতৃত্বে উঠে এসে এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য শিখাবে, এই জাতিকে শিখাবে, সেই বন্ধুরা আজকে প্রথম চট্টগ্রামে এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ করে। আজকের বাংলাদেশের যে চেহারা 1 পর আমাদের রাজনীতিকদের, আমাদের অসৎ ব্যবসায়ীদের, আমাদের যে অসৎ নাগরিকদের যে চেহারা পরিস্ফুট হয়েছিল, সেই চেহারা আপনারা দেখেছেন। আমরা চাই এই চেহারার অবসান করুক, আমরা চাই হাইব্রিড লিডারশিপের অবসান করুক, পোস্টার নেতাদের অবসান করুক, দেশপ্রেমী নেতাদের আবির্ভাব করুক। আপনারা দেখেন এই চট্টগ্রামে দেশপ্রেমী আপনারা চিনেন, আপনারা দেখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখেছেন, মৌলানা ভাসানীকে দেখেছেন। এই সকল নেতারা তাদের জীবন, যৌবন, পরিবার সবকিছু জাতির উৎসর্গ করেছিলেন। সেই সময় বুদ্ধিজীবী নেতাই ছিল। আমাদের এই কবির সাহেবের ছবি এখানে আছে, কবির সাহেবের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, আমি তখন বিবি ছিলাম, একসাথে কাজ করতে আমি দেখেছি। আমি দেখেছি নিম্ন মানুষ এটা রাষ্ট্রীয় কোনো মোড় দিকে তাকায় নেই। বহু সময় বিশ্ববিদ্যালয়ে বহু কাজ নিয়ে উনি আমাকে রাষ্ট্রপতি জিয়ার কাছে পাঠাতেন, উনি নিজে যেতেন না। ওনাকে ডেকেও জিয়া রহমান বঙ্গবন্ধু সহজে নিতে পারত না।
আমি একদিন জিজ্ঞেস করলাম, স্যার কেন আপনি যাবেন না প্রেসিডেন্ট করতে? বলবে না আমি রাজনীতি করি না, উনি দেশের প্রেসিডেন্ট, আমি যাবো অবান্তর একটা প্রস্তাব হয়তো আমাকে দেবে, আমি বিব্রত করবো, তার থেকে আমার অ্যাবসেন্স, আমার উপস্থিতি অনেক প্রয়োজন। আর আজকে আমরা কি দেখি? আমরা দেখি দলীয় ভিত্তিতে আমাদের ভাইস চ্যান্সেলর নির্বিতে সেই ভাইস চ্যান্সেলর মহোদয়রা গিয়ে দলের মিটিং এ বসে বসে থাকে। আওয়ামী লীগ থেকে মনোনীত হলে আওয়ামী লীগের মিটিং আসে, বিএনপি থেকে হলে বিএনপির মিটিং আসে, জাতীয় পার্টি থেকে হলে জাতীয় পার্টির মিটিং আসে। এই যে আমাদের চিত্র, এই হলো আমাদের শিক্ষা মন্ডলের করুণ চিত্র। আমাদের বিচার ব্যবস্থার মধ্যে আজকে দল, আমাদের অ্যাডভোকেটশিপ বিচারপতিদের মধ্যে আজকে দল, সেখানে দলীয় মনোনয়ন ছাড়া বিচার করতে হচ্ছে না। দেশ আজকে দুই কোটি বিভক্ত, আজকে রাজনীতিতে বিভক্ত, সর্বত্র বিভক্ত। এই বিভক্তির মধ্যে দিয়ে তো একটি জাতির অগ্রগতি হতে পারে না। অন্তত দেশের কিছু সংস্থাকে তো নিরপেক্ষ থাকতে হবে, দল নিরপেক্ষ থাকতে হবে, সেই মানসিকতা অর্জন করতে হবে, সেই মানসিকতা অর্জন করার মতো মানুষ সৃষ্টি করতে হবে। আজকে শেষ হয়ে যেতে আমরা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে ওনারা শিক্ষকতা এবং জীবনকে পালন করে এসেছেন। ওনাদের মতো অনেক ডেডিকেটেড, সৎ, শিক্ষিত ও মেধাবী যারা জাতিকে দিয়ে যাচ্ছেন, অনেক শিক্ষিত শিক্ষক আজকে আমাদের সমাজে এখনো বেঁচে আছে বলে আমরা বেঁচে আছি, সমাজ বেঁচে আছে। কিন্তু আজকে কি হচ্ছে? এই রাজনীতিকরণের মধ্য দিয়ে এমন একটা জনগণনা পত্রিকা আমি কদিন দেখলাম যে শিক্ষক যে রাজনীতি করে, ছাত্র সেই রাজনীতি মনোভাবাপন্ন নয় বলে তাকে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, তাকে পরীক্ষাটি ক্রেডিট নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এই যে এগুলো আনিয়ে থেকে যে জিনিসগুলো আমাদের দেশের শিক্ষক সমাজের কাছ থেকে আমরা শাসন সেটি কেন হয়েছে? সেটা রাজনীতির কারণে হয়েছে। সেখানে সবগুলো লড়িয়ে করা বিচার ব্যবস্থা আজকে বলো আমাকে, আমি হয়তো বলতে কোর্ট অমান্য, আমি সেটা বুঝি না, আমি বুঝি দেশের মানুষের কথা। আজকে সেখানেও যান, সেখানেও রাজনীতির সাহিত্যের প্রশ্ন, সেখানে এই যে অবস্থাগুলো সব জায়গাতে আমি দুটো মাত্র উদাহরণ দিলাম। আমি বলতে চাই এই জায়গা থেকে তাদেরকে মুক্ত করতে হবে। আমি সবাই নিয়ে অনুরোধ করবো, এই সকল জায়গায় যিনারা থাকবেন ওনাদেরকে অন্তত মনের মধ্যে চিন্তা চেতনা থাকতে পারে, কিন্তু বহিঃপ্রকাশ যেন না ঘটে। এই জাতিকে নিরপেক্ষভাবে, নির্দলীয়ভাবে সে অঞ্চলে একদিন রাজনীতিতে শিখেছিল। আমরা যখন রাজনীতি করছি আমাদের সেই কাজটা শিখানো হয়েছিল। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, নিজের কোথায় করতেছিলাম, সেই কালচার থেকে শিখে আমরা করেছিলাম। আমি যখন ছিলাম আমার কাছে যে ছাত্র রাষ্ট্রশান্তি রাষ্ট্র, আমি কোনোদিন জিজ্ঞেস করতাম না তুমি কোন দল করো, কি কারণ আসলে আমার দ্বারা কি হবে, ঠিক আছে আমি এটা করে দিলাম, যা করছি বলছি করেছি, এটা করতেছি, জিজ্ঞেস করে সে কোন পার্টি করে। আমি তো একটা বাড়ি থেকেই নমিনেটেড হয়ে ছাত্রদের ইলেক্টেড দিয়েছিলাম, কিন্তু আমি মনে করলাম আমি যদি চেয়ারে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আমি অভিভাবক, আমার কাছে তখন সবাই সমান। আমি এলাকার আমি দিয়েছিলাম, এটা আমি প্র্যাকটিস করার চেষ্টা করেছি। যখন নির্বিশেষে যারা এসেছে তাদের সবার কাজ আমি করে দিয়েছি। আমি আমার দলের কথা সেখানে প্রাধান্য দিই নাই। আমার দলের সাথে অনেক সময় আমার টাকা ব্যবহার হয়েছে, ইউনিভার্সিটিতে হয়েছে, আমার কমিটি আমাকে ক্যাশ করলো যে আপনি আমাদের মিটিং কি করতে চান, আমাদের নো, আমি তোমাদের মিটিং নয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিটিং, তোমরা আমাদের নমিনেটেড প্লিজ, তোমরা গর্বিত, আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। বাট আমি যে সেখানে সাকসুর চেয়ারে দলবাজি করবো সেটা হতে পারে না, আমি প্রতিষ্ঠানে আমি ডিগ্রি করে দলবাজি করবো সেটা হতে পারে না। এইটাই আমাদের ইতিহাস। এখন তখনকার নেতা ছিল, আমাদের যারা ছিল যে ধরনের ছিল তাদের কাছে গেছিল। যেমন আমি বঙ্গবন্ধু মুসলিমকে দেখেছি, মৌলানা ভাসানীকে দেখেছি, একে বন্ধু লোকসভা ইতিহাসের কথা শুনেছি, প্রফেসর আসাদুদ্দিনকে দেখেছি, পূর্ণেন্দু দস্তিদেরকে দেখেছি, এরকম অনেক নাচের আবির্ভাব হয়েছে। ছিল, অনেকেই ছিল, শেষ করা যাবে না। এদের আদর্শটিকে আমরা শিখার চেষ্টা করেছি। আমরা প্রথমে আমরা শিখেছি তাই নয়, শিখার চেষ্টা করেছি, এখন জীবনে শিখার চেষ্টা করি। যখনই যার থেকে কিছু শিখার পাই সেখানে আমি মনে করি না জীবনের শিক্ষা শেষ নাই, শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে হবে। তাই আমি আজকে কথা না বাড়িয়ে আমাদের অনেক বাইরে বক্তব্য রাখবেন, আরেকদিন আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আপনাদের ঠিক রাখবেন, মোহের দিকে ধাবিত হবেন না। বর্তমান প্রজন্মকে ড্রাগসের দিকে টেনে দেওয়া হচ্ছে, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। কারণ এই বাঙালির সন্তানেরা সেই 13 বছর থেকে 40 বছরের যুবকরা সেদিন মুক্তিযুদ্ধ করেছিল, অস্ত্র ধরেছিল। আমি মুক্তিযুদ্ধ দিয়েছিলাম, আমার বয়স ছিল 16 বছর, আমরা অস্ত্র দিতে বাচ্চাদের দেশে যুদ্ধ করেছি। এইটা থেকে বিদেশি এই প্রতিক্রিয়াশীল চক্র থেকে তাদের মাথা ঘুরে গিয়েছিল। এই জাতি যদি ইউনাইটেড থাকে, এই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ এই সমাজ, এই যুবক এরা যদি এই জাতিকে দিক নির্দেশনা দিয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে, তারা কারোর কথা শুনবে না, কোন সাম্রাজ্যবাদের সাথে মাথা মাথা করবে না। তখন এই চক্রান্ত শুরু হলো, এই জাতি, এই প্রজন্ম, এই যুব সমাজকে শেষ করে দিতে হবে। এবং শেষ করে দেওয়ার প্রক্রিয়া শেষ হয় নাই, চলতেছে। মাদকের মধ্য দিয়ে, ড্রাগসের মধ্য দিয়ে রাজনীতিকে শেষ করে দেওয়া হয়েছে, বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে, শিক্ষকতাকে শেষ করে দেওয়া হয়েছে, শিক্ষা আন্দোলনকে শেষ করে দেওয়া হচ্ছে। কোথাও থেকে কোনো লিডারশিপ উঠে আসতে দিচ্ছে না।
আজকে দেখেন ডাকসু চাকসু ছাত্র সংসদের কোনো নির্বাচন নাই, 90-এর ভোট থেকে কোনো নির্বাচন নাই। আমরা যারা ইলেকটেড হয়েছিলাম আমরা যেভাবে সামরিক সরকার দেখে বলি তাদের আমলে হয়েছিল, কোনো গণতান্ত্রিক বর্তমান সরকারের আমলে হয় নাই। যে আমি বলবো এই অবস্থা থেকে আমাদের মুক্তি চাই, দেশকে বাঁচাতে হবে। সুতরাং আসুন আমাদের আওয়াজ তুলতে হবে। আমি আপনাদের প্রতি পরিশেষ অনুরোধ করবো, আপনারা আপনাদের এই যে দিক এটা নিয়ে সমাজে আগান, এই সমাজকে আপনারা ঘুরিয়ে দিতে পারবেন। আপনারা ওই জায়গায় আজকে 200 জন আছেন, 500 জন আছেন, আপনাদের পিছনে 5 কোটি মানুষ থাকবে। এভাবে জাগ্রত হতে হবে। সেই জাগ্রত হওয়ার মধ্য দিয়ে নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ করবে। সবাইকে ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রজন্ম চট্টগ্রামের নবদীপ্ত যৌবনদীপ্ত কিছু যুবক উচ্চশিক্ষিত ব্যক্তিকে প্রজন্মকে দেখে আমি অত্যন্ত আশার বাণী আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে, নবদীপনার সৃষ্টি হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি মুক্তিযোদ্ধা, আমি চলে যাবো। আমার সম্মানিত শ্রদ্ধেয় স্যার আছেন এখানে, বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম সাহেব, আর আমাদের মাজারের বিষয়ে উনি তো অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত বড় ধরনের বাগ্মী এবং বড় ধরনের ছাত্র নেতা ছিলেন। ওনার বক্তব্যের উপর আমার কোনো কথা নেই। উনি যা বলেছেন তার সঙ্গে আমি সব কাজে 100 ভাগ 1000 ভাগের কম। আজকে আমাকে জেলে দিতে হবে, চাকরি যাবে জেলে দিতে হবে, এটা তুমি দায়ী কে? উনি কথাগুলি বলেছেন ঠিক আছে। আমি বললাম আমরা কেন আমরা গণতন্ত্রের নামে আজকে গণতন্ত্রের লেভেলে সবাই যাওয়ার চালাচ্ছি, কোথায় নেই অবক্ষয়। আমি কি অবক্ষয়ের দিকে যাবো না? অবক্ষয় সবাই জানে। আমি সমাধানে উত্তরণের দুটি কথা বলেছি, বাদ দিয়ে তো আসতে পারবেন সেই লোককে একটি কথা একটি কথা বলবেন। এই রমজান মাসে পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছে। আপনারা জানেন সবাই 104টি গ্রন্থের মধ্যে ধর্মীয় গ্রন্থ, 4টি ধর্মীয় গ্রন্থ উল্লেখযোগ্য, তার মধ্যে পবিত্র কোরআন, তাওরাত, জবুর, ইনজিল ও কোরআন, যেটা মানব জাতির সংবিধান, মানব জাতির কল্যাণে নয়, বিশ্ব মানবতার কল্যাণে, মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির পয়গাম নিয়ে আসছিলেন। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই পবিত্র মাসে, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আমার অনুরোধ, এই প্রজন্মকে দেখে আমি ধরে আমার স্ফীত হয়ে গেছে, কারণ আপনাদের মধ্যে সুশৃঙ্খলতা লক্ষ্য করেছে, আপনাদের মধ্যে ধৈর্য লক্ষ্য করেছে, পবিত্র করে তাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা পারবেন। আমি আশাবাদী শতভাগ এই প্রজন্ম চট্টগ্রাম একদিন চট্টগ্রাম বাংলাদেশের আপনারা নেতৃত্ব, একটি আদর্শ নেতৃত্ব দেবেন। ছাত্রদের মধ্যে যে অবক্ষয় হয়েছে, যুব সমাজের যে অবক্ষয় হয়েছে, তার জন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের প্রতিষ্ঠানিকভাবে ধর্মীয় মূল্যবোধকে জবাব করে দেওয়া হয়েছে। ধর্মীয় আমরা মৌলবাদী আর জঙ্গি বলে চিহ্নিত, চিত্রায়িত করছে বিভিন্ন নাটক সিনেমার মধ্যে। খলনায়কের ভূমিকা দেখানো হচ্ছে একজন ইমানদার মুসলমান চেহারাকে দেখে। সব মুসলমানকে রাজা খাচ্ছে, সব মুসলমানকে সন্ত্রাসী উগ্র জঙ্গিবাদী। আমি বলছি সেটাও তাদের সৃষ্ট, এটাও রয় এবং ইংরেজ সাম্রাজ্যবাদের একটা অভিশাপ আর মদতপুষ্ট সেই জঙ্গি বাহিনী। সেই জঙ্গি বাহিনী, আমি বলি টঙ্গি বাহিনী, আপনাদের কাছে আমি অনুরোধ করবো এই পবিত্র কোরআনকে অনুশীলন করেন এবং চর্চা করেন, অর্থসহ কোরআন বুঝার চেষ্টা করেন। কারণ শুধু বোঝা রাখলে হবে না। আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই রমজান শুধু মুসলমান খরচ করা হবে না, রমজ শব্দ থেকে অর্থাৎ গ্রহণ, পূরণ, জারি, পুরির খাঁটি করার নামে মকসদ জানি রমজ বা রমজান। কাজেই পবিত্র কোরআনের শিক্ষাকে মুখে ধারণ করে আমরা যদি অগ্রসর হই, আমাদের ইমানি চেতনায় বলিয়ান হই, সমাজ থেকে মদ
আমরা এই বাংলাদেশ চাই নাই, আমি একজন মুক্তিযোদ্ধা, আমরা এই বাংলাদেশের জন্য যুদ্ধ করি নাই। তাই আসুন আমরা যুব সমাজ ঐক্যবদ্ধভাবে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ধর্মীয় চেতনাকে ধ্বংস করা চক্রান্ত শুরু করে সরকারে চলছে। এটার নাম প্রগতিশীল নাই, এটার নাম আমি বলি দুর্গত। আজকে আজাদী ব্যাপারে দেখবেন চট্টগ্রাম নাগরিক অধিকার কমিটি গঠন করা হয়েছে। আগামী রোববার আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব। আগামী রোববার 12 তারিখ আমাদের প্রেস ক্লাবের সামনে বিকাল 2টায়, দুপুর 2টায় এই মানববন্ধনে আপনাদের সবার উপস্থিতি কামনা করে আপনাদের এই প্রজন্ম চট্টগ্রামের জয়যাত্রা উত্তরোত্তর বৃদ্ধি হোক, সাফল্যমণ্ডিত হোক এবং আপনাদের কর্মকাণ্ড তৃপ্ততার সহিত এগিয়ে চলুন। আপনারা আরও বেশি বেশিভাবে উদ্দীপ্ত হয়ে সমাজ ও দেশের সেবা করুন এবং আপনাদের সকলের দীর্ঘায়ু এবং আমাকে এই প্রতিনিধিতে আমাদের সাংবাদিক ভাই, বিশেষ করে জসিম ভাই আমাদের করে নিয়ে আসছেন। উনি না আসলে আমি অবশ্যই অন্য একটা অনুষ্ঠানে ছিলাম, আরেকটা অনুষ্ঠানে চলে যাচ্ছিলাম। আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি এই প্রজন্ম চট্টগ্রাম প্রজন্মের সঙ্গে আমার বাকি সময়টুকু সেবা করার অঙ্গীকার ব্যক্ত করে, প্রত্যয় ব্যক্ত করে আমার চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়নে প্রজন্ম চট্টগ্রাম উদ্যোগে আয়োজিত সাংগঠনিক পরিক্রমা ও ইফতার মাহফিলের সম্মানিত অতিথি, অত্র পরিষদের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর আব্দুল হাশেম সাহেব এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ। সময় খুবই স্বল্প, এখানে বলার মতো তেমন কিছু নেই। আমার আগেও বিভিন্ন অনেক কিছু বলে গেছে, কিন্তু আমি এই কথাটা বলবো, আমি নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই, আমাদের করার অনেক কিছুই আছে যা সরকারের নাগালের মধ্যে নেই। এই কাজগুলো কি যেমন সময় তারা তেমন কাজ করতে পারে না, এটা করতে পারে না, বিভিন্ন প্রতিনিধি কাজ করতে পারে না। সেক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তো আমি নতুন প্রজন্মকে আহ্বান করবো, সেক্ষেত্রে আমাদের একটি দায়িত্ব হতে পারে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। যেমন কিভাবে করতে পারি, আমাদের আশপাশে অনেক গরিব ছোট ছেলে মেয়েরা আছে যারা অর্থের টানে দুমুঠো দুবেলা খাবার জোগাড় করার জন্য স্কুলে যেতে পারে না। আমরা তাদেরকে আমাদের কলেজের কিছু সামান্য টাকা বাঁচিয়ে তাদেরকে স্কুলগামী করতে পারি। আমরা তাদেরকে ছোট দুই একটা বই দিয়ে, আমাদের সব বন্ধুরা একটা বই দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি, তারা যদি স্কুলে যায় তাদের বাবা মাকে বুঝতে পারি। এক্ষেত্রে আমাদের প্রজন্ম চট্টগ্রাম ভাবনার উদ্দেশ্য সফল হবে। সবাইকে ধন্যবাদ। প্রজন্ম চট্টগ্রাম থেকে আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের স্যার প্রকাশন স্যার, মঞ্চ উপস্থিত আমাদের আমন্ত্রিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত প্রজন্ম চট্টগ্রামের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি একটু আগে স্যারের সাথে একটু কথা বলতেছিলাম যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কোনো একটা পদক্ষেপ নিই, ইনশাআল্লাহ চট্টগ্রামে এটা আমরা যদি অসচ্ছল ছেলে মেয়েদের, মেধাবী ছেলে মেয়েদের এগিয়ে নেওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করি, সেই উদ্যোগে আমিও শরীর হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে জানিয়ে আমার কথা শুনছি। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের সদস্যবৃন্দ, চট্টগ্রামের প্রগতিশীল সমস্ত কর্মকাণ্ডে প্রজন্ম চট্টগ্রাম যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করছি। বিশেষ করে প্রজন্ম চট্টগ্রামের বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামের প্রতিটি থানায় যে স্বাধীনতার স্মারক ভাস্কর্য নির্মাণের একটা পরিকল্পনা আছে, এই পরিকল্পনার সঙ্গে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আমি নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করছি। কারণ এই ধরনের কর্মকাণ্ড আগামী প্রজন্মের মধ্যে স্বাধীনতার মূল্যবোধ জাগ্রত করবে এবং স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে সহায়তা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তার সাথে যোগাযোগ করেছি। আমরা ডিসেম্বর মাসে
সম্পূর্ণ আকারে চট্টগ্রাম থেকে স্থাপন করতে চায় ভিন্ন আঙ্গিকে। সেক্ষেত্রে প্রথম চট্টগ্রামের একটি স্লোগান রয়েছে, ব্যতিক্রমী সুতরাং সব কাছে গিয়ে আমরা ব্যতিক্রম হবে কিন্তু একটা এগিয়ে। সেই স্লোগানটি আমরা মাধ্যমে আমাদের কর্মকাণ্ড বিভিন্নভাবে অব্যাহত রয়েছেন। তার পাশাপাশি শিবিরে একটি আমাদের পত্রিকা প্রকাশ হতে যাচ্ছে। আমাদের 8টি প্রোগ্রাম আমরা শীঘ্রই নতুনভাবে নতুন আঙ্গিকে উপস্থাপন করব। এই চট্টগ্রামে যারা প্রথম চট্টগ্রামের নির্বাচিত সদস্য তাদের বিপদার্থে আমাদের সার্বিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। তার মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে কর্মকাণ্ড, যে নীতিমালা, সেই নীতিমালা লক্ষ্য করে সরকারের সাথে আমরা সরকারের পাশাপাশি থেকে সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মকাণ্ড আমরা শীঘ্রই পরিচালনা করব। তার পাশাপাশি স্টুডেন্ট গাইড, ছাত্রদের সঠিকভাবে গাইড করা হয় না, সেক্ষেত্রে ছাত্রদের গাইড করার জন্য স্টুডেন্ট গাইড আমরা শীঘ্রই শুরু করতে যাচ্ছি। প্রথম আইটি ম্যানেজমেন্ট, শীঘ্রই আমাদের অনেক পেজ রয়েছে, আমাদের শাখা রয়েছে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রথমত সংস্থাটা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এগিয়ে যাবে। আপনাদের যদি ভালো অনুভব থাকবে আমরা এখানে আমাদের ছাত্রের সদস্য, আজীবন সদস্য, সম্মানিত সদস্য, বিভিন্ন ক্যাটাগরির সদস্য আমরা নেওয়ার সেক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তার মধ্যে চট্টগ্রামের এই যে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা শিক্ষা সেই প্রোগ্রাম অবশ্যই পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখবো। বিশেষ করে ছাত্রদের স্কুল পর্যায়ে আমাদের কর্মকাণ্ড আমরা পরিচালনা করবো। এখানে বেশি আমরা বিকল্পের প্রতি জোর দিয়েছি। সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি প্রথম বিভাগীয় ক্লাব নামে শুরু হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের সভাপতি অন্যান্য উপস্থিত রয়েছেন। এই ক্ষেত্রে আমরা কয়েকটি অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছি। বাংলাদেশের অপরিকল্পনার অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের পরিকল্পনা পরিচালিত হচ্ছে। সেই ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন, চট্টগ্রাম পরিকল্পিত চট্টগ্রাম উন্নয়নে এবং স্থাপত্য নির্মাণ শিল্পে আমরা কাজ করব। সেক্ষেত্রে সুইডের সাথে আমাদের কথা রয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব। এখন এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের অন্যতম আমাদের এই অভিভাবক প্রফেসর বাবুল কাশেম স্যারকে আজকে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। সভাপতি বক্তব্যের পর করে আমরা চট্টগ্রামের আজকের এই অনুষ্ঠানের বিষয় ছিল বৃহত্তর চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়নে প্রজন্মভাবে এই বিষয়ে আজকের এই যে সেমিনার, এই সেমিনারে উপস্থিত আলোচক বৃন্দাবন চট্টগ্রামের তরুণ সদস্য। ইফতারের সময় আর বেশি নাই, দীর্ঘ সময় কথা বলা যাবে না। সংক্ষেপে দু একটা বাক্য বলি। আসলে হয়েছি আমরা সমাজের সুবিধাভোগী শ্রেণী। তোমরা লক্ষ্য করো, আমাদের দেশে ইংরেজি শিক্ষা, আধুনিক শিক্ষার সুযোগ পায় আমরা কয়জন? আমরা যে সুযোগ নিচ্ছি আমরা সংখ্যায় কয়জন? আরো বহু মানুষ গ্রামে গ্রামান্তরে পড়ে আছে, তারা এই সুযোগ পায় না। আমরা এখানে দেশের কথা ভাবছি। এই দেশকে কখনো আমরা উন্নত করতে পারবো না যদি আমাদের সকল নাগরিক একই সমতলে না আসতে পারে। এখন বর্তমানে যে ব্যবস্থা চালু আছে সেই ব্যবস্থার মাধ্যমে আমরা যারা এই ব্যবস্থার পরিবর্তন আমাদেরকে করতে হবে।
শিবিরের প্রজন্ম চট্টগ্রামে ব্যানারে সমবেত হয়েছে। আজকের রাজনীতি তোমরা নিশ্চয়ই প্রত্যক্ষ করো। যারা রাজনীতি করছেন এই গুরুত্বপূর্ণ সময়ে মুখোমুখি সময়ে আজকে হচ্ছে প্রথমত কন্টিনিউ এবং একটা গুরুত্বপূর্ণ সময় এবং আজকে যে উদ্যোগগুলো গ্রহণ করেছে সেই উদ্যোগগুলো যেন বাস্তবায়ন করতে হবে, তার মধ্যে একটা সাফল্য কামনা করে আমার বক্তব্য আজকে খুবই আনন্দিত যে পদক্ষেপ আপনাদের সদস্য হতে পেরে। এখন ইতিমধ্যে আমি আন্দোলনের পক্ষে আমরা একটা কমিটি গঠন করেছি। এখন আমি ধন্যবাদ জানাই যারা আমাকে আন্দোলনের পক্ষে হয়ে ভাই আছি এবং সরকার আমাকে সহায়তা করেছেন, সমর্থন করেছেন এবং তারা আমাদের সহায়তা করছেন বিদায় আমি আজকে আমার আন্দোলন কমিটি গঠন করতে সমর্থন হয়েছি। চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়নের আজকের দেশের মানবে আমাদের চট্টগ্রামের চট্টগ্রামকে একতা করতে হয়ে সবাইকে এই সংগঠন ধরে রাখা এবং সমাজ উন্নয়নের ধাপে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমি আমার এবং উপস্থিত সম্মানিত অতিথি এবং উপস্থিত আমাদের প্রজন্মের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। করে আসছি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আমরা অবদান রাখছি, ইনশাআল্লাহ আগামীতেও রেখে যাব। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা এখানে দুটো প্রজন্ম এক হয়েছে, একটা মঞ্চ উপবিষ্ট, আরেকটা হচ্ছে আমার সামনে উপস্থিত আরেকটা প্রজন্ম। কোনো দরকার নেই। এখন আজকে যারা অতিথি আমাদের বিশিষ্ট অতিথি একটু বর্ণনা করেছে আমাদের মহল্লায়